গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, নেপথ্য লোক। লেটার বক্সটা খুলে দেখেছিস? সকালে ডাকে চিঠিপত্র কি কিছু এলো? বেলা 8:30টায় বিছানা ছেড়েছেন নীলাম্বর। তবু যেন দেহের জড়তা কাটতে চায় না। বারান্দায় এসে ইজি চেয়ারে ফের শরীর এলিয়ে দিয়েছেন। খবর পড়বেন বলে কাগজখানা তুলে নিয়েছেন। তাতে মুখ আর বুক দুই ঢাকা পড়েছে। হাঁটুর নিচ থেকে পা দুখানি শুধু দেখা যায়। রং ভারী সুন্দর, মাজা গোড় বর্ণ। গড়নে কোথাও কোনো খুঁত ধরেনি। বিশেষ করে পাতা দুটি ভারী সুন্দর। দুখানি পা জুড়ে রাখলে মনে হয় সত্যি যেন একটি ফুটন্ত শ্বেতপদ্মের আধখানা কেউ রেখে দিয়েছে। সুর তোলা কটা রঙের পুরনো চটি জোড়া দেখা যাচ্ছে ইজি চেয়ারের তলায়। কিরে, চিঠিপত্র কিছু এলো? কথা বলছিস না যে? কাগজখানা মুখ থেকে সরিয়ে নিয়ে সামনের দিকে তাকালেন নীলাম্বর চৌধুরী। মেয়ের হাতে চায়ের কাপ। প্রসন্নভাবে একটু হাসলেন নীলাম্বর। মেয়ে তার রং পায়নি, কিন্তু গড়নের অনেকখানি পেয়েছে। রং ময়লা, কিন্তু মুখশ্রী ওরও বেশ সুন্দর। নাক চোখ বেশ ভালো। ছিপছিপে দোহারা চেহারা। রং ময়লা, কিন্তু মুখশ্রী ওরও বেশ সুন্দর। নাক চোখ বেশ ভালো। ছিপছিপে দোহারা চেহারা। কালোর ওপর বেশ দেখতে তার মেয়ে, সবাই সে কথা বলে। আর বলে বড় ভালো মেয়ে। নীলাম্বর একটু হাসলেন। এর চেয়ে ভালো কথা দুনিয়ায় আর নেই। সোনার মেডেল, রূপার মেডেল, সার্টিফিকেট, মানপত্র, সরকারি বেসরকারি উপাধি, সব কিছুর চেয়ে বড় সুখ্যাতি এই ভালোত্ব। পাড়াপড়শির মুখের এই একটি মাত্র শব্দ। সেই সুখ্যাতি নীলাম্বর পাননি, কিন্তু তার শ্যামলী পেয়েছে। চা এনেছিস? দে। হাত বাড়ালেন নীলাম্বর। আর চিঠিপত্র? শ্যামলী বলল, এসেছে বাবা, তোমার চিঠিও এসেছে, এনে দিচ্ছি। ভারী বাধ্য অনুগতা মেয়ে, তবু তার গলায় যেন একটু অসহিষ্ণুতা ফুটে উঠেছে। কুঞ্চিত হয়েছে যুগল ভ্রু। মেয়ের এই বিরাগ মৃদু ক্রোধটুকু লক্ষ্য করলেন নীলাম্বর। তারপর ভয়ে ভয়ে বললেন, কোত্থেকে এসেছে? শ্যামলী বলল, একখানা ইলেকট্রিক বিল আর একখানা তোমার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের নোটিশ। নীলাম্বর অসহিষ্ণু হয়ে বললেন, আর আর কিছু আসেনি? শ্যামলী গম্ভীরভাবে বলল, হ্যাঁ এসেছে। রূপমহল থেকে তোমার একখানা কার্ডও এসেছে। তারা বুক পোস্টে পাঠিয়েছেন। এই কার্ড তুমি না পেতেও পারতে, ধরে নাও পাওনি। নীলাম্বর মেয়ের দিকে তাকালেন। দেখতে নরম, কিন্তু ভেতরে ভেতরে কি শক্ত আর কি কড়া শাসনের ভঙ্গি। এই ভঙ্গি, গলার স্বরের এই দৃঢ়তা ওর মার কাছ থেকে পেয়েছে। মায়ের হাত থেকে এখন মেয়ে নিয়েছে শাসনদণ্ড। নীলাম্বর নরম গলায় বললেন, মলি, কার্ডখানা নিয়ে আয়। তোর কথা আমি অস্বীকার করছি নে। বুক পোস্টে চিঠি এসে না পৌঁছতেও পারত, কিন্তু যখন এসেই গেছে, দেখি না কি লেখা আছে কার্ডে। দেখলে যে আমি যাব, ওদের ওই অবহেলার ডাকে সাড়া দেব, তা ভাবিস নে। কার্ডখানা দেখতে দে আমাকে। শ্যামলী বলল, বেশ, দেখো। ইলেকট্রিক বিল, প্রিমিয়ামের নোটিশ আর রূপমহল থিয়েটারে সেই কার্ডখানা এনে শ্যামলী বাবার হাতে দিল। বিরক্ত হয়ে বিল আর নোটিশটা চেয়ারের হাতলের উপর রেখে দিলেন নীলাম্বর। তারপর সাদা খামটি খুলে নিমন্ত্রণপত্রটি বের করলেন। নতুন নাটক হচ্ছে রূপমহলে। আজ সন্ধ্যায় প্রথম অভিনয়, তারই নিমন্ত্রণ। ছাপানো হরফে রূপমহলের ম্যানেজমেন্ট এই শুভ অনুষ্ঠানে নীলাম্বরের উপস্থিতি প্রার্থনা করেছেন। কার্ডখানা নীলাম্বর ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, আর কোথাও কিছু নেই। কেউ কোথাও হাতে লিখেনি, এসো কিন্তু ভাই। নীলাম্বর কার্ডখানা রেখে দিলেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন,
তুই ঠিকই বলেছিস মা, এ ধরনের নিমন্ত্রণে যাওয়া যায় না। শ্যামলী খুশি হয়ে বলল, তুমি যেও না বাবা, তোমার কি কোনো মান সম্মান নেই? সেদিনও তুমি ওই থিয়েটারের সর্বেসর্বা ছিলে। তুমি ওই থিয়েটারকে দাঁড় করিয়েছ, কিনা করেছো তুমি রূপমহলের জন্য। আজ যদি রতনবাবু সে কথা ভুলে যান, তুমি বা ভুলতে পারবে না কেন? নীলাম্বর বললেন, ঠিক বলেছিস মলি, আমিও ভুলবো কি, ভুলে গেছি। বেশ করেছো বাবা, ভুলে যাওয়াই ভালো। শ্যামলী ভেতরে চলে যাচ্ছিল, নীলাম্বর তাকে ফের ডাকলেন। আর শোন। বলো। নীলাম্বর মৃদু হাসলেন। রূপমহলের এবারকার ভূমিকা লিপিখানা দেখেছিস? শ্যামলী এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, বলল, ও আর দেখে কি হবে বাবা? নীলাম্বর বলতে লাগলেন, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য সব ব্যক্তি, দুজনেই মিনিস্টার। একজন সেন্টারের আর একজন এখানকার। জাঁকজমক আড়ম্বর কত বেড়েছে তাই দেখ। কিন্তু আসলে যা অভিনীত হবে সে বস্তুটি কি, সে বস্তুটি কার? নাট্যকার হলেন অতনু মুখোপাধ্যায়। নাম শুনেছিস কখনো? শ্যামলী বলল, না বাবা, বোধ হয় ছদ্মনাম হবে। নীলাম্বর হেসে বললেন, আরে না পাগলি না, ও নামের এমনই মহিমা যে আসলকেই ছদ্মনাম বলে মনে হয়। কেই বা শুনেছে ওর নাম, আর কেই বা পড়েছে ওর নাটক। নাম দিয়েছে আবার প্রতিধ্বনি। কোন বিদেশি লেখকের প্রতিধ্বনি শুনলেই বোঝা যাবে। আজকাল তো এসবই হচ্ছে। শ্যামলী বলল, থাক বাবা, আমাদের ওসব আলোচনা করে কি হবে? আমরা তো কেউ আর দেখতে যাচ্ছি নে। নীলাম্বর নিজের মনে একটু হাসলেন। তার মেয়ে আবার এসব পছন্দ করে না, অন্যের নিন্দামন্দ ভালোবাসে না। ওর নীতিজ্ঞান রুচিবোধে বাঁধে। প্রথম যৌবনে ছেলেমেয়েরা একটু নীতি পাগলা হয়। নীলাম্বর নিজেও ও বয়সে কম গোড়া ছিলেন না। তারপর যত বয়স বেড়েছে তত গোড়ামি ভেঙেছে। নাট্যকারের তো ওই নমুনা। আর পরিচালকের নাম শুনেছিস? সদানন্দ সর্বাধিকারী। শ্যামলী বলল, শুনেছি যেন কোথায়, কাগজে টাগজে বেরিয়েছে মাঝে মাঝে। আমি তো তেমন খোঁজ রাখি নে বাবা। নীলাম্বর বললেন, খোঁজ রাখলেও যেন কত খোঁজ পেতিস। বয়স বছর 30-এর বেশি নয়। এতকাল অ্যামেচার ক্লাব চালিয়েছে। পাবলিক স্টেজে এসেছে হালে, এসেই একেবারে সর্বাধিকারী। যুগান্তর এনেছে স্টেজ ডাইরেকশানে। হবে পাবলিসিটিতে কিনা হয়। ঢাক পেটাতে পারলে মূর্খকেও পণ্ডিত বলে। শ্যামলী এবারও বাধা দিল, থাক না বাবা, ওসব আলোচনায় আমাদের লাভ কি? নীলাম্বর বললেন, আর প্রধান অভিনেত্রীকে জানিস? শ্রীমতী সুরশ্রী হালদার। ওর নাম অবশ্য আজকাল সবাই জানে, কিন্তু কার জন্যে জানে? এই নীলাম্বরের জন্য। আজ সেই নীলাম্বর চৌধুরীকেই সে চেনে না। শ্যামলী এবার ফের ধমক দিল, বাবা, তোমাকে বলিনি ওই মহিলার কোনো আলোচনা আমাদের বাড়িতে আর হবে না? উত্তেজিতভাবে নীলাম্বর উঠে সোজা হয়ে বসলেন। মহিলা? ও আবার মহিলা? ভেতরের ঘরে পর্দা সরিয়ে এবার যিনি নীলাম্বরের সামনে এসে দাঁড়ালেন, তাকে কিন্তু মহিলা বলে না মেনে উপায় নেই। যদিও তার পরনে লাল পেড়ে সাদা খোলের শাড়ি, সাদা ব্লাউজ, হাতে হলুদের দাগ। এইমাত্র রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। তবু তিনি যে রাঁধুনি নন, এ বাড়ির গৃহিণী, তা তাকে দেখলেই চেনা যায়। মেয়ের মতো লম্বা নন তিনি, বরং একটু বেঁটেই, সেই তুলনায় স্থূলাঙ্গী। 50-এর কাছাকাছি হবে বয়স। এরই মধ্যে সামনের দিকের চুলে অল্প স্বল্প পাক ধরেছে। মুখের শ্রীটুকু এখনও মেদে একেবারে ঢাকা পড়েনি। কিন্তু স্ত্রীর চেয়ে অনেক ঝড়ঝঞ্ঝা, অশান্তির উদ্বেগ যে তার উপর দিয়ে গেছে, সেই চিহ্নই যেন বেশি করে চোখে পড়ে। ইন্দিরা স্থির দৃষ্টিতে স্বামীকে একটু দেখে নিলেন। তারপর মনের রাগ আর বিরক্তি ঠোঁটের হাসিতে ঢেকে বললেন, কি ব্যাপার, অত চটাচটি কিসের জন্য? কার সঙ্গে যুদ্ধ করছো? নীলাম্বর বললেন, তোমার সঙ্গে নয়। ইন্দিরা বললেন, তা জানি,
আমার সঙ্গে যুদ্ধ করে আর কি হবে? আমি কি আর বেঁচে আছি? তারপর মেয়ের দিকে তাকালেন ইন্দিরা। মলি, তোর অফিসের বেলা হয় না? নাইতে যায় এবার। এরপর তো কোনো রকমে নাকে মুখে দুটি গুঁজে ছুটবি। আমার রান্না কখন হয়ে গেছে? লক্ষ্মী সোনা, যা নাইতে যায় এবার। শ্যামলী চলে যাওয়ার আগে বলল, বাবা, তুমি কিন্তু তাহলে আমাকে কথা দিচ্ছ, কিছুতেই যাবে না সেখানে। আমি অফিস থেকে ফিরে আসি, আজ তাড়াতাড়ি আসব। এসে তুমি, আমি, মা তিনজনে কোথাও বেড়াতে বেরোবো। নীলাম্বর মৃদু হেসে বললেন, আচ্ছা। শ্যামলী চলে গেল। খোলা বারান্দায় রোদ এসে পড়ছিল। ক্যাম্বিসের সবুজ রঙের চট গুটানো ছিল। দড়ি খুলে সেই চট নামিয়ে দিলেন ইন্দিরা। খানিক দূরে একটা চামড়ার কাজ করা সুন্দর একটি মোড়া রয়েছে। সেটি টেনে নিয়ে ইন্দিরা স্বামীর পায়ের কাছে বসলেন। নীলাম্বর বললেন, কি ব্যাপার, এত ভক্তির ঘটা যে? আমি কি অত ভক্তির যোগ্য? ইন্দিরা বললেন, যোগ্যই তো ছিলে। এখন তো আর নেই। ইন্দিরা বললেন, তা যদি না থাকো, ভেবে দেখো সেটা কার দোষ? ফের উত্তেজিত হয়ে উঠলেন নীলাম্বর। গলা জড়িয়ে নিজের বুক চাপড়ে অভিনয়ের ভঙ্গিতে বললেন, আমার 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 আমি দৈবকে দোষ দেইনি, অদৃষ্টের দোহাই পারিনি, সমাজ ব্যবস্থাকে দায়ী করিনি। সমস্ত দায় আমার, সমস্ত দোষ আমার। হলো তো? কিন্তু ইন্দিরা স্বামীর পুরস্কারের দম্ভে ভুললেন না। বললেন, এখন তো স্টেজে নামা ছেড়ে দিয়েছ, এখন বাড়িতে বসে বসে অ্যাক্টিং চলে। তুমি অ্যাক্ট করতে থাকো, আমি মেয়েকে খেতে দেই গিয়ে। নীলাম্বর স্ত্রীর খোঁচায় আরও ক্রুদ্ধ হলেন। বললেন, এর মধ্যে অ্যাক্টিংয়ের কিছু নেই। সত্যি কথাই বলছি, যেটুকু যা করেছিলাম নিজের ক্ষমতায় করেছিলাম, আবার আমার নিজের ইচ্ছায় সব ধূলিসাৎ করে দিয়েছি। ইন্দিরা আর দাঁড়ালেন না, যেতে যেতে বললেন, বেশ করেছ, খুব বাহাদুরের কাজ করেছ। নীলাম্বর স্ত্রীর এই শ্লেষের হঠাৎ কোনো জবাব দিতে পারলেন না, না পেরে ভেতরে ভেতরে জ্বলতে লাগলেন। একটু পরে ইন্দিরাই আবার ট্রেতে করে পাউরুটি, ডিম সেদ্ধ, সে সঙ্গে আরও 1 কাপ চা নিয়ে এলেন। নীলাম্বর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওসব আবার কেন? ওসব আমি কিছু খাবো না, নিয়ে যাও সব। কিন্তু ইন্দিরা কিছুই সরিয়ে নিলেন না। হেসে বললেন, রাগ করছো কেন? খাও, আর 1 কাপ চা পড়লেই মন মেজাজ ভালো হয়ে যাবে। নীলাম্বর স্ত্রীর দিকে একটুকাল তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, ইন্দু, অনেক মেয়েকে হাতে ধরে অভিনয় শিখিয়েছি, তোমাকে তো সেভাবে কিছু শিখায়নি। তুমি কি করে এমন পাকা অভিনেত্রী হলে? কি করে এসব শিখলে? ইন্দিরা স্বামীর দিকে তাকালেন। খোটাটা হজম করতে একটু সময় নিলেন। তারপর আস্তে আস্তে বললেন, প্রাণের দায়ে শিখেছি। ইন্দিরা ফের ভেতরে চলে গেলেন। নীলাম্বর ভাবলেন, যাক, একটু ঘা তাহলে দিতে পেরেছেন। মনে মনে খুশি হলেন নীলাম্বর। স্বামীর ওপর ইন্দিরার শ্রদ্ধা, প্রেম আর সেবা যত্ন সব মিথ্যা, সব ভুয়ো। এমন ইঙ্গিতে তিনি যেমন রাগ করেন, যেমন দুঃখ পান, তেমন আর কিছুতে পান না। তাই স্ত্রীকে আঘাত দিতে হলে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন নীলাম্বর। হয়তো অভিযোগ একেবারে মিথ্যে নয়। বাইরের জনপ্রিয়তা যেমন তিনি হারিয়েছেন, প্রায় বিস্মৃত, নির্বাসিত হয়েছেন, কিংবা নিজেই রঙ্গলোক থেকে নির্বাসন বরণ করে নিয়েছেন, নিজের পরিবারেও কি তেমনি অনেক কিছু হারাননি? স্ত্রীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে সেই শ্রদ্ধার সম্মান কি তিনি দাবি করতে পারেন? কি বিনা দাবিতে পান? ছেলে নীলাম্বুজ কদাচিৎ চিঠিপত্র লেখে, তার কাছে প্রায় লেখেই না। মার কাছে লেখে, বোনের কাছে লেখে। অবশ্য পরিবারের উপর আকর্ষণ তার এমনিতেই কমে গেছে। একটি জার্মান মেয়েকে বিয়ে করে বার্লিন এসে নিজের ঘর সংসার পেতেছে। পুত্রেরও পুত্রলাভের খবর পেয়েছেন নীলাম্বর। সে এখন অনেক দূরে। অবশ্যই দূরত্ব সে দেশে থেকেও রাখতে পারত। একই বাড়িতে থেকেও সে এমনি দুস্তর ব্যবধান গড়ে তুলতে পারত। ইন্দিরাও কি পাশে থেকে এত কাছে থেকে মাঝে মাঝে বিচ্ছেদ সিন্ধুর ওপারে পড়ে থাকেন না? আর মলি, তার মেয়ে শ্যামলী,
তার সঙ্গেও কি সেই সহজ সরল সম্পর্ক অবিকল অক্ষুণ্ণ আছে? স্ত্রী তার সঙ্গে অভিনয় করেন বলে অভিযোগ করেন নীলাম্বর। কিন্তু মেয়ে, সেও কি সেই একই ধরনের অভিনয় করে না? শ্রদ্ধা না এলেও শ্রদ্ধা দেখায়, ভক্তি না এলেও ভক্তির ভান করে। বাপের ওপর কিছু সহানুভূতি আর কিছুটা অনুকম্পা হয়তো এখনও বজায় রেখেছে শ্যামলী, কিন্তু তার চেয়ে বেশি কিছু নয়। নীলাম্বর নির্মমভাবে মনে মনে স্ত্রী আর মেয়ের আচরণ খুঁটে খুঁটে বিশ্লেষণ করেন। কিছু খেলে না বাবা? অফিসের বেশে তৈরি হয়ে এসেছে শ্যামলী। আটসাট করে শাড়ি পরা, ছুটোছুটি করে ভিড় ঠেলে বাস ধরবে। হাতে শুধু একটি ঘড়ি। গয়নাগাটি কোথাও কিছু নেই, একেবারে নিরাভরণা। কি যে স্টাইল হয়েছে আজকাল মেয়েদের! কিছুকাল আগেও গাড়ি ছিল, বিক্রি করে দিতে হয়েছে। থাকলে হয়তো সেই গাড়িতে করেই ওকে অফিসে পাঠাতে পারতেন নীলাম্বর, ওর এত কষ্ট হতো না। শ্যামলী হাতঘড়ির দিকে একটু চোখ বুলিয়ে ফের 1 মিনিট দাঁড়ালো। আর একবার অনুরোধ, খেয়ে নাও বাবা। নীলাম্বর একটু বিরক্ত হয়ে বললেন, অনেক খেয়েছি মা, অনেক খেয়েছি, আর ইচ্ছে নেই। শ্যামলী বলল, ইচ্ছে না থাকলেও খেতে হয় বাবা, শরীরের জন্য খেতে হয়, খেয়ে নাও। আমি যাচ্ছি, তাড়াতাড়ি ফিরব। আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো, আমরা একসঙ্গে বেরোবো। নীলাম্বর ঘাড় কাত করে বললেন, আচ্ছা। শ্যামলী বারান্দা থেকে পথে নামল। অন্তত মিনিট 7 ওকে হাঁটতে হবে বাস ধরার জন্য। কষ্ট হয় মেয়ের, কিন্তু যাতায়াতের এই কষ্ট ওর অভ্যেস হয়ে গেছে। যৌবনে কোনো কৃচ্ছতাই দুঃসাধ্য নয়। প্রথম বয়সে নীলাম্বরও কম কষ্ট করেননি। ওর কষ্ট কিসের? ও তো কোনো ঘা খায়নি। অফিস যায়, অফিস থেকে আসে, বাকি সময় বই পড়ে, ঘর সংসারের কাজে মাকে সাহায্য করে, কখনো বা মা আর মেয়েতে বসে গল্প করে, তখন মাই ওর বান্ধবী। অবশ্য সমবয়সী কলেজের পুরনো সহপাঠিনী কি অফিসের কলিগ 2-1টি মেয়ে বন্ধু ওর আছে। তারাও কচিত কখনো আসে, এসে ওর সঙ্গে গল্প করে যায়। এখনও বেশ সহজ সরল স্বাভাবিক ওর জীবন। কোনো ছেলের সঙ্গে এখনও তেমনভাবে মিশতে দেখেননি নীলাম্বর। মিশলেই জটিলতা বাড়বে। অবশ্য তার চোখের আড়ালে কি হয় না হয় তা নীলাম্বর জানেন না। জীবনের তিনি অনেক কিছু জেনেছেন, তবু নিজের মেয়ের মনে কি আছে তা পুরোপুরি জানা সম্ভব নয়। ভবানী ভ্রুকুটি ভঙ্গিং ভব বেত্তিনা ভূধর। নীলাম্বরের ভূমিকা এখানে ভূধরের, তবু তার ভবানী তাকে ভালোবাসে। আমার জন্য অপেক্ষা করো, এ অনুরোধ কতবার কতজনের মুখে কত রকমভাবে শুনেছেন নীলাম্বর, আবার নিজের মেয়ের মুখেও শুনলেন। অবসর মুখে এ কথার মানে আলাদা, স্বাদ আলাদা। এই স্বাদ ভারী মধুর। এই মুহূর্তে এই মাধুর্যের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। স্ত্রীকেও বৃথাই খোঁচা দিয়েছেন নীলাম্বর, কৌতুক করে দিয়েছেন। মনে মনে জানেন, আজ সকালে ইন্দিরার এই সেবা যত্নের মধ্যে আন্তরিকতার অভাব ছিল না। অনেক ঘাত প্রতিঘাত ভাঙচুরের মধ্যেও এই যে পারিবারিক সম্পর্কটুকু আছে, মন ফিরে ফিরে তাকেই ভিত্তি করতে চায়, তার কাছে আশ্রয় খোঁজে। শুধু কি আশ্রয় চান? আশ্রয় কি দেনও না নীলাম্বর? যে যাই বলুক, স্ত্রী আর ছেলে মেয়েকে কম ভালোবাসেন না তিনি। যখন বাসেন তখন তীব্র আবেগ আর প্যাশনের সঙ্গেই ভালোবাসেন। একজন লেখক বন্ধু তাকে বলেছিলেন, স্নেহ প্রেম বন্ধুত্ব তোমার সবই জানতব। হয়তো তাই। নীলাম্বর ভাবেন, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। স্ত্রী আর মেয়েকে নিয়ে জীবনটা বেশ কাটতে পারত। 2টি নারী 2 ভিন্নতর স্বাদে জীবনকে ভরে রাখতে পারত, কিন্তু তা হলো না। তার এক মন চাইল সহজ সরল স্বাভাবিক সম্ভ্রান্ত জীবন। আর এক মনের বিচিত্র বাসনা তাকে কাঁটায় ভরা বিঘ্ন সংকুল পথে পথে ঘোরালো। পৌরাণিক, আধুনিক, ঐতিহাসিক, সামাজিক নানা নাটকে নানা ভূমিকায় অভিনয় করেছেন নীলাম্বর। কখনো সৎ চরিত্রের ভূমিকায়, কখনো খল অসৎ চরিত্রের।
প্রতিবারই হাততালি পেয়েছেন দর্শকদের। নানা রূপসজ্জায় তার আসল রূপটি কি হারিয়ে গেছে, নাকি এই বিশ্বরূপই তার নিজের রূপ? তিনি একই সঙ্গে ভালো আর মন্দ, সহজ আর জটিল, মহৎ আর ক্ষুদ্রতম। খামের ভেতর থেকে থিয়েটারের ভূমিকা লিপিটি আবার বার করে কি ভেবে সেখানে আবার খুলে নিলেন নীলাম্বর। নামগুলির উপর চোখ বুলোতে লাগলেন। নায়কের ভূমিকায় নীরদ বরণ আর নায়িকার ভূমিকায় সুরশ্রী হালদার। নীরদকে রতনবাবু অন্য দল থেকে নিয়ে এসেছেন, কিন্তু সুরশ্রী তার নিজের হাতে গড়া। নামটা পর্যন্ত তিনি নিজে দিয়েছেন। সেই নাম আজ চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সুরশ্রীর বোধহয় সে কথা মনেও নেই। শুধু কি নামই দিয়েছিলেন? কিন্তু সুরশ্রী সব ভুলেছে। ভুলেছে নীলাম্বর না হলে থিয়েটারে তার আশাই হতো না। এলো যখন, কতই বা ওর বয়স, বড়জোর 16-17। লেখাপড়া কিচ্ছু জানত না, অভিনয়েরই বা কি জানত। কিন্তু তালতলা অ্যামেচার ক্লাবে সে সামান্য একটা সহচরীর ভূমিকায় ওকে দেখেই নীলাম্বর চিনতে পেরেছিলেন। মেয়েটির মধ্যে ক্ষমতা আছে, অসামান্য রূপবতী নয়, কিন্তু শ্রী আছে, তীক্ষ্ণতা আছে। তখনও গাইতে জানে না, কিন্তু কণ্ঠে স্বর আছে। নীলাম্বর খোঁজ নিলেন। বেনে পুকুরের অন্ধকার গলির পুরনো বাড়ির একতলা ঘরে ওরা থাকে, বিধবা মা আর এই কুমারী মেয়ে। কুমারী অবশ্য তখনও ছিল না, ওর মা ওকে থাকতে দেয়নি। জীবনের লেনদেন 13 বছর বয়স থেকেই শুরু করেছিল সুরশ্রী, পরে শুনেছিলেন। কিন্তু প্রথম দিন দেখেই জাত চিনেছিলেন তিনি। কিন্তু জাত দিয়ে কি হবে? স্ত্রী রত্নং দুষ্কলাদপি। এমন আরও কত রত্ন, আরও কত অখ্যাত কুখ্যাত স্থান থেকে নীলাম্বর কুড়িয়ে এনেছেন, এনে দর্শকদের উপহার দিয়েছেন। অবশ্য সবই মণিমাণিক্য ছিল না, তাদের মধ্যে অনেক ঝুটো মুক্তও ছিল। ঝুটোর সংখ্যায় বেশি, কিন্তু তখন অসাধারণ আত্মবিশ্বাস নীলাম্বরের। ধুলো মুঠি তার হাতে সোনা মুঠি হয়ে ওঠে। রতন বিশ্বাস তখন তার হাতে থিয়েটারের সব ভার ছেড়ে দিয়েছেন। নাটক নির্বাচন থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী বাছাই, পরিচালনা, তাদের শিক্ষার ব্যবস্থা সবই এক হাতে করেন নীলাম্বর। রূপমহলে তার তখন এক নায়কত্ব। মনে আছে প্রথম সাক্ষাতের দিনে তার সেই ভারী নায়িকা তক্তপোষের উপর একটি নীল রঙের ময়লা চাদর গায়ে জড়িয়ে পড়েছিল। ও অসুস্থ শুনে নীলাম্বর চলে আসতে চেয়েছিলেন, কিন্তু ওর মা বলল, না না, আপনি এমন করে ফিরে গেলে সুখলতা দুঃখ পাবে। বসবার ঘর থেকে ভেতরের ঘরে তাকে নিয়ে গিয়েছিল সুখলতার মা। সুখী, একটু উঠতে পারবি? নীলাম্বরবাবু এসেছেন। নীলাম্বরবাবু এখানে? সঙ্গে সঙ্গে উঠে বসেছিল সুখলতা। তক্তপোষ থেকে নেমে এসে দাঁড়িয়েছিল তার সামনে। জড়তপ্তা সেই তন্নি দীর্ঘাঙ্গী মেয়েটিকে নীলাম্বরের মনে হয়েছিল বিদ্যুৎলতা। সেই বিদ্যুৎ মাথা নিচু করে সেদিন তার পদস্পর্শ করেছিল, বলেছিল, আপনি আসবেন ভাবতেই পারিনি। নীলাম্বর বলেছিলেন, তুমি উঠলে কেন? তোমার জ্বর, শুয়ে থাকো তুমি। সে মৃদু হেসে বলেছিল, আমার জ্বর সেরে গেছে। কি মিষ্টি গলা, আর সে সাদা সুন্দর সুগঠিত তাঁতের শাড়ি। জ্বর সেরে গেছে, এই কথার মধুর ব্যঞ্জনাটুকু বুঝে নিতে নীলাম্বরে দেরি হয়নি। তবু তিনি তার কপালে হাত রেখেছিলেন। কই দেখি। বেশ জ্বর তখন ওর গায়ে। সেই জ্বর সর্বাঙ্গে মনে সংক্রামিত হয়েছিল নীলাম্বরের। সুখলতার মা তখন নীলাম্বরকে আপ্যায়নের জন্য চা, খাবার, পান, সিগারেট আনবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর সেই নীল রঙের চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে সুখলতা তার পায়ের কাছে বসেছিল। নীলাম্বর বলেছিলেন, তুমি আসবে আমাদের রূপমহলে? সুখলতা হেসে বলেছিল, তাহলে তো স্বর্গ পাই। সেই রূপের স্বর্গে, রসের স্বর্গে ওকে নিয়ে এসেছিলেন নীলাম্বর। ওর নামান্তর রূপান্তর ঘটিয়েছিলেন, জন্মান্তরও।
আদিতে অবশ্য মোহ, মোহ সজ্জাত বাসনা নাকি বাসনা রঞ্জিত মুগ্ধতা কোনো সন্দেহ নেই। কিন্তু মোহ তো সেদিন শুধু মোহেই শেষ হয়নি, নতুন নতুন নাট্য রস সৃষ্টির মূলকে সিঞ্চিত করেছে, হাজার হাজার দর্শককে আনন্দ দিয়েছে, রতনবাবুর রূপমহলকে রূপই মুড়ে ফেলেছে। শুধু একবার নয়, বহুবার। পঙ্ককে ভয় করেননি নীলাম্বর, জানতেন তার থেকে পঙ্কজের জন্ম হবে। বেনেপুকুরকেও তিনি পদ্মপুকুর করে তুলেছিলেন। কি হলো, নামটুকু বুকে নিয়ে ঘুমিয়ে পড়লে নাকি? ইন্দিরা ফের এসে সামনে দাঁড়ালেন। চমকে উঠলেন নীলাম্বর। স্মৃতিচারণ বন্ধ হল। থিয়েটারে ছাপানো সাদা কার্ড আর গোলাপি ভূমিকালিপি ছুঁড়ে ফেলে দিলেন। ইন্দিরা পরিহাসের সুরে বললেন, আহা, ওকে 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 করছো? চোরের ওপর রাগ করে কেউ কি মাটিতে ভাত খায়? আমি এই চোখ বুজে রইলাম, তুলে নাও, নামাবলি গায়ে জড়িয়ে রাখো। আহা, তাতেও শান্তি। নীলাম্বর স্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। একটু হাসলেন নীলাম্বর। হাতি যদি পাকে পড়ে, চামচিকেও লাথি মারে। ইন্দিরা বললেন, ছি ছি ছি, তোমার হলো কি? তুমি কি আজকাল ঠাট্টা তামাশাও বোঝো না? এগিয়ে এসে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করলেন ইন্দিরা। লজ্জিত ভঙ্গিতে হাসলেন একটু। কতকাল পরে বলো তো? নীলাম্বর বললেন, কতকাল পরেই বটে, কিন্তু তোমার কোনটুকু তামাশা ইন্দু? আগেরটুকু না এই শেষেরটুকু? ইন্দিরা দুটি চোখ ছলছল করে উঠল। তিনি এক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে বললেন, তুমি তুমি একটা পাষাণ। মুখ ফিরিয়ে চলে গেলেন ইন্দিরা। নীলাম্বর চুপ করে রইলেন। অনেক অনেক কাল আগে, বিয়ের সেই প্রথম দ্বিতীয় বছরে, নীলাম্বরের মা ইন্দিরাকে শিখিয়ে দিতেন, স্বামীকে প্রণাম করো। মফস্বল শহরের বাড়ি থেকে প্রতিবার কলকাতায় আসবার সময় নীলাম্বরকে স্ত্রীর প্রণাম নিয়ে আসতে হতো। এ নিয়মের ব্যতিক্রম হলে মা দুজনকেই বকতেন, বলতেন, আমি যতদিন আছি এ নিয়ম তোমাদের মানতে হবে। শোনোনি রবি ঠাকুরের গান, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার ও কাজে। ভোরবেলায় বিছানা থেকে উঠে স্বামীকে প্রণাম করে তবে ঘর থেকে বেরোবে। লেখাপড়া জানতেন মা। শহরের কয়েকটি রাজপরিবারের সঙ্গে মামাদের বন্ধুত্ব ছিল। মা নিজেও যেতেন সেসব বাড়িতে, বই চেয়ে এনে পড়তেন। নীলাম্বর হেসে বলতেন, মা, ও গানের ও অর্থ নয়। মা বলতেন, গানের কি কেবল একটি অর্থই থাকে বাবা? কিন্তু মা বেঁচে থাকতেই সেই সেকেলে নিয়ম ভেঙে দিয়েছিলেন নীলাম্বর। স্ত্রী শুধু শয্যার সম অংশভাগিনী তো নয়, সংসারে সর্বত্র তার সম অধিকার। বয়সে, বিদ্যায়, বুদ্ধিতে, অভিজ্ঞতায় যে অসমতা আছে, প্রেম প্রীতি সখ্য তা দূর করে দিক। নীলাম্বর ছিলেন এই আদর্শের অংশীদার। স্ত্রীর প্রণাম নেননি নীলাম্বর, কিন্তু তরুণী অভিনেত্রীর প্রণাম নিয়েছেন। স্টেজে উঠবার আগে তারা নিত্য নীলাম্বরের পায়ের ধুলো নিত। বিদায় নেওয়ার সময়ও তারা ধুলো নিয়ে গেছে। শুধু যদি তাদের প্রণম্যই হয়ে থাকতে পারতেন নীলাম্বর, শুধু যদি পাথরের দেবতার মতো পুজো পেয়ে তুষ্ট থাকতেন, কোনো কথা ছিল না। কিন্তু তা পারলেন কই? যাদের প্রণাম নিয়েছেন তাদের কারো কারো পায়ের তলায় নিজেকেও নামিয়ে এনেছেন। তাদেরও কারো কারো কোমল সুন্দর দুটি পা কোনো কোনো উচ্ছল রাতে নিজের কোলে তুলে নিয়েছেন। কেউ আপত্তি করলে বলেছেন, তুমি রূপলক্ষ্মী, রসলক্ষ্মী, তুমি তো সামান্য নও। ইন্দিরা আর সামনে এলেন না, আড়াল থেকে তাগিদ দিলেন, দোহাই তোমার, এবার নাইতে যাও, ঠান্ডা ভাত নিয়ে আর কতক্ষণ বসে থাকব। বারান্দা থেকে এবার ঘরে এলেন নীলাম্বর। শোবার ঘর মাত্র দুখানি, জিনিসপত্র একেবারে ঠাসা। একটা দোতলা বাড়ির আসবাবপত্র অনেক ছেড়ে দিয়ে, কিছু বা আত্মীয় বন্ধুর বাড়িতে ছড়িয়ে দিয়ে বেছে বেছে ইন্দিরা বাকি জিনিসগুলি নিয়ে এসেছেন। সে বাড়ি নীলাম্বরের নিজের ছিল, এ বাড়ি ভাড়া। অনেক খুঁজে পেতে শহরতলির
নিরিবিলি গলিতে এই একতলা বাড়িটি পছন্দ করেছেন নীলাম্বর। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সংসর্গ থেকে বেশ দূরে থাকতে পারবেন। অবশ্য তারা আজ নিজেরাই দূরে সরে গেছে, তবু জনচক্ষুর বিশেষ করে স্বজন চক্ষুর আড়ালে এখন অজ্ঞাতবাস করতে চান নীলাম্বর। পাণ্ডবের অজ্ঞাতরাসে একবার তিনি কীচক হয়েছিলেন, আর একবার অর্জুন। এখনও তিনি সব্যসাচী, শুধু গান্ডিপটি নেই। বাথরুমে গিয়ে অনেকক্ষণ ধরে স্নান করলেন নীলাম্বর। বালতির পর বালতি জল ঢাললেন গায়ে মাথায়, যেন মনের সমস্ত উত্তাপ গ্লানি ক্লেদ ধুয়ে ফেলতে চান। স্নান সেরে ধোঁয়া কাপড় পরে খালি গায়ে খেতে এলেন নীলাম্বর। সে প্রথম যুগে ইন্দিরা বলতেন, তোমার আবার জামার দরকার কি? গায়ের যা রং তোমার, খালি গায়ে মনে হয় রঙিন জামা পরে আছো। নিজের রঙের সুখ্যাতি তারপর রঙ্গজগতের আরও অনেকের মুখে শুনেছেন নীলাম্বর। স্ত্রীর সেই মুগ্ধ চোখ দুটির কথা আজ ফের তার মনে পড়ল। নীলাম্বর বললেন, ও কি শুধু একটি জায়গা করেছো কেন ইন্দু? তোমার ভাতও বেড়ে নাও, আমরা একসঙ্গে বসে খাবো। ইন্দিরা গম্ভীরভাবে বললেন, না, তুমি আগে খেয়ে নাও। নীলাম্বর এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত দিলেন। আবার আগে পরে কেন? এসো, আমরা এক পাতে বসে খাই। মনে আছে সেই প্রথম প্রথম গুরুজনদের লুকিয়ে লুকিয়ে? আজ আর তার দরকার নেই। আজ নীলাম্বরের খোলা জায়গায় থাকাও যা, লুকিয়ে থাকাও তাই। আজ গুরুজনরা লোকান্তরে, লঘুজনরা স্থানান্তরে। আজ তার ড্রাইভার নেই, দারোয়ান নেই, ঝি নেই, ঠাকুর নেই। চাকর একটি ছিল, ছুটি নিয়ে দেশে গেছে। আজ আর কাউকে লুকোবার কোনো কথাই ওঠে না। কিন্তু ইন্দিরা স্বামীর হাত ছাড়িয়ে নিয়ে বললেন, না। নীলাম্বরের মনে পড়ল, তখনকার দিনে ইন্দুর মান ভাঙানো কত সহজ ছিল। এ মুহূর্তের মান ও মুহূর্তে ভাঙত, যেন একটি রঙিন বুদবুদ। চোখের জলের সঙ্গে মুখের হাসির দূরত্ব ছিল সামান্য। আজ আর সেদিন নেই। আজ জীবন বড় কঠিন। আজ বুক ভেঙে খান খান হলেও মান ভাঙে না। একাই খেয়ে নিলেন নীলাম্বর। ইন্দিরা খেলেন কি খেলেন না তাকে দেখতে দিলেন না। ঘরে গিয়ে খিল দিলেন, শুয়ে শুয়ে বই পড়বেন। নীলাম্বর জানেন আজকাল নাটক নভেল আর বেশি পড়েন না ইন্দিরা। পড়েন মহাপুরুষ প্রসঙ্গ। ক্ষুদ্র পুরুষের সঙ্গ এড়াবার এছাড়া আর কি উপায় আছে? নীলাম্বর নিজের ঘরে চলে এলেন। একটি চেয়ার টেনে নিয়ে বসে চুরুট ধরালেন। এ ঘরে তিনি আজকাল একাই থাকেন। এ রঙ্গমঞ্চে তিনি এখন একক। সংলাপ নেই, আছে শুধু স্বগতোক্তি। দেয়ালে এখনও 2-3খানা বাঁধানো মানপত্র টানানো আছে। শ্যামলী নামিয়ে ফেলতে দেয়নি। জানলার নিচে বড় একটা বেতের ঝুড়িতে পুরনো চিঠিপত্রের রাশ। অনুরাগীদের, বেশিরভাগ অনুরাগিনীদের। অনেক হারিয়ে গেছে, তবু সব যায়নি। দেয়াল ঘেঁষা গোটা 3 আলমারি, আলমারি ভরা বই। এ দেশের ও দেশের, এ যুগের সে যুগের সাহিত্য, বিশেষ করে নাট্য সাহিত্যের সংগ্রহ পড়েছেন নীলাম্বর। তবু আরও কত বাকি। শব্দশাস্ত্র অনন্ত, রঙ্গ সমুদ্র অপার। নতুন পাঠে নতুনতর স্বাদ। পড়ে পড়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া যায়। বাক্যের মধ্যে রস, শব্দের মধ্যে রস, অক্ষরে অক্ষরে রসক্ষরণ। এই রসের স্বাদ যে পেয়েছে সে কেন অন্য রসে সন্ধান করে? কেন অসার সুরাসার চায়? কেন সঙ্গ সুধা খোঁজে? কিন্তু জীবনের তৃষ্ণা বিচিত্র। সেই ভগবতীর স্রোত সহস্র পথে সহস্র খাতে বয়ে চলতে চায়। নীলাম্বর আজ বুঝতে পেরেছেন, চাইলেও তা বইতে দিতে নেই। জীবন তাহলে শতধা বিচ্ছিন্ন হয়। কোনো সৃষ্টি সম্ভব হবে না। যিনি স্রষ্টা তার সম্ভোগ শুধু সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বাইরে যাবে না। কিন্তু এসব নীতিকথা তো মানুষ শিশু বয়স থেকে কণ্ঠস্থ করে, কিন্তু কজন মানতে পারে কজন? নিজের মধ্যে যে 2 জন ভিন্ন সত্তা আছে, তাদের একজন মানে, একজন মানে না। একজন গড়ে, একজন ভাঙে।
শুধু বই থাকলেই হয় না, বইয়ের পাতা খুলতে জানা চাই। জানলার বাইরে একটা জীর্ণ দেয়াল, দেয়ালের ওপারে যে কটি নারকেল গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তারা সতেজ, তারা চিরসবুজ। গাছগুলিতে কখনো ফল ধরে কিনা নীলাম্বর লক্ষ্য করেননি। কখন ধরে, কারা কখন পেরে নিয়ে যায় নীলাম্বর জানেন না। হয়তো ফল ধরে না, হয়তো ওরা চিরনিষ্ফলা, কিন্তু তা নিয়ে কোনো কিছু মনে হয় না নীলাম্বরের। এই যে সবুজের সমারোহ, এই কি যথেষ্ট নয়? বাতাসে গাছের পাতা নড়ে, নীলাম্বর চেয়ে চেয়ে দেখেন। রোজ নয়, কখনো কখনো। কিন্তু যখন দেখেন, দেখবার মতো চোখ থাকে, মন থাকে, তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। মনে হয় শুধু এই পাতা নড়া দেখে দেখেই সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। বইয়ের পাতা থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে বইয়ের পাতা, কিন্তু চোখের পাতা খুলতে জানা যায়। শহরের বাইরে এসে বিস্তীর্ণ আকাশ পেয়েছেন নীলাম্বর, কিন্তু সে আকাশ কদাচিৎ চোখে পড়ে। ভুলেই যান যে আকাশ আছে আর তার দিকে তাকাতে হয়। নিজের নামেরও যে ওই মানে, তাই বা কদিন মনে পড়ে। জীবনের কোনো মানে আছে কিনা সে জিজ্ঞাসাই বা মনে জাগে কদিন। নীলাম্বর কতদিন এই জানলায় বসে সোনালি বিকেল দেখেছেন। কত যে বিচিত্র রং আর বিচিত্র রূপ, তার সীমা নেই। থিয়েটারে গ্রিন রুমে আর কতটুকু রং ছিল। তারপর সব রং ঢেকে দিয়ে আঁধারের কালো পর্দা নেমে আসে। সবুজ গাছগুলি এখন পটে আঁকা কৃষ্ণ পুত্তলি। তাদের মাথার উপর দিয়ে তখন আকাশ দেখা যায়, আর আকাশের অন্তর্গত তারা। অক্ষরে অক্ষরে গাঁথা এও যেন এক সুবিশাল আদিহীন অন্তহীন গ্রন্থের দিগন্ত জোড়া পাতা। উল্টাবার দরকার নেই, রোজই একই পাঠ। তবু পড়তে জানলে নিত্য নতুন স্বাদ। মনে হয় সকালের, বিকেলের, সন্ধ্যার আর গভীর রাত্রের এই আকাশ দেখে দেখেও বাকি জীবন কাটিয়ে দিতে পারেন নীলাম্বর। কিন্তু এই প্রশান্ত নির্মল নিরাসক্ত মন কি অষ্টপ্রহর থাকে? শুধু নারীর মধ্যেই রূপ দেখেছেন নীলাম্বর, এ কথা ভুল। জলে, স্থলে, আকাশে, বস্তুতে, প্রাণীতে বিচিত্র রূপও কি তিনি দেখেননি? তবু নারীর রূপ তাকে যতখানি আকর্ষণ করেছে, মত্ত করেছে, তেমন আর কিছুই করতে পারেনি। কিন্তু নারী তো শুধু দৃশ্যপটই রচনা করেনি, জীবনের মঞ্চে সে সজীব সক্রিয় ভূমিকায় নেমেছে। কখনো দুখানি হাতে তাকে টেনেছে, কখনো দুখানি হাতে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়েছে। নারী শুধু ল্যান্ডস্কেপ নয়, তার স্বতন্ত্র সত্তা, ইচ্ছা, রুচি, অভিরুচি আছে। নীলাম্বর নিজের অতীতকে ছিঁড়ে ছিঁড়ে দেখেন। তার যে রূপসৃষ্টি, তার মূলে কি এই রূপতৃষ্ণা? দুইটির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কিন্তু শুধু রূপবোধ, শুধু সৌন্দর্যের অনুভূতির দোহাই পেড়েই কি পার পাওয়া যায়? শুধু রূপই যে তাকে টেনেছে এ কথা তো তিনি বলতে পারেন না। কত কুরূপাও তাকে আকর্ষণ করেছে। তবে কি রূপ নয়, সৌন্দর্য নয়, আসক্তিই সব, অভ্যাসই সব? কিন্তু অভ্যাসের মধ্যে শুধু বন্ধন আছে, তার মধ্যে মুক্তির স্বাদ কই? তার মধ্যে নিত্য নবনীতা কই? আবার মনে হয় এ শুধু তার শ্রান্ত, ক্লান্ত, পরাজিত মনের মুহূর্তের চিন্তা। প্রতিটি নতুন মুখ কি তাকে নতুন সুখ দেয়নি? প্রতিটি প্রণয়কে মনে হয়নি কি প্রথম প্রণয়? ওই সুরশ্রীকেও অসামান্য রূপবতী কেউ বলবে না। রূপসজ্জার পরে ওকে যেমন দেখায়, বিনা সজ্জায় তেমন নয়। বলতে গেলে সব মেয়েই তাই। সব মেয়েই সজ্জা নির্ভরা, আর সব নারী শুধুমাত্র রজনীগন্ধা। কমলিনীর সাক্ষাৎ কদাচিৎ মেলে, বেশিরভাগই কুমুদিনী। অনেক বন্ধু তাকে বলেছেন, ওই সুরশ্রী না ডিম্বশ্রী, ওকে নিয়ে অত কেন? ওর মধ্যে তুমি কি পেলে? নীলাম্বর জবাব দিয়েছেন, কি পেয়েছি দেখতে হলে আমার দুটি চোখ তোমার ধার নিতে হবে। পানরসিক কেউ থাকলে হেসে বলেছেন, না বন্ধু, তোমার গ্লাসটি ধার নিলে যথেষ্ট। কিন্তু নীলাম্বর জানেন, শুধু গ্লাসের মাহাত্ম্য নয়। মদ না খেয়েও কতদিন তিনি রয়েছেন।
মত্ততা যায়নি। পথ থেকে এমন অনেককে তিনি কুড়িয়ে এনেছেন যারা সত্যিই ঘরে আসবার যোগ্য নয়, যাদের কোনো বাজার দর নেই। তার আদরটুকুর মধ্যেই তাদের অমূল্যতা। ওই সুরশ্রীও তাই। নীলাম্বর শুধু ওর ফ্ল্যাট ভাড়া দেননি, ঝি চাকর রেখে দেননি, আরও অনেক কিছু দিয়েছেন। ওকে লেখাপড়া শিখিয়েছেন, অভিনয় শিখিয়েছেন, সেই সঙ্গে বাসনা রঞ্জিত ভালোবাসাও দিয়েছিলেন। নীলাম্বর জানেন পুরুষরা দিয়ে দিয়ে পায়, আর মেয়েরা শুধু নিতে জানে। যার আছে সেই দেয়। তার কত দান অপাত্রে যায়, কত মুক্ত উলোবনে ছড়িয়ে পড়ে, তবু উজাড় হবার অভ্যেস ছাড়ে না। নিজের আচরণে সমর্থন খোঁজেন নীলাম্বর। তারা দিতে দিতে নিঃস্ব হয়, তবু দিতে ছাড়ে না। তারা লুপ্ত হয়, নিশ্চিহ্ন হয়, আগুনে দগ্ধ হয়, তবু পতঙ্গ বৃত্তি ছাড়ে না। সুরশ্রীকেও দিয়েছিলেন নীলাম্বর, দুহাত ভরেই দিয়েছিলেন। কোনো কার্পণ্য করেননি। কার্পণ্য তার স্বভাবে নেই। মিতাচার মিতব্যয় তার স্বভাবে নেই। তিনি মূর্তিমান অমিতাচারী। দুহাতে দিয়েছেন নীলাম্বর, দুহাতে নিয়েছে সুরশ্রী। সেও কিছু দিয়েছে বৈকি। নীলাম্বর অকৃতজ্ঞ নন। সুরশ্রী তাকে প্রেরণা দিয়েছে, তার বহু সৃষ্টির মূলে উৎসাহ দিয়েছে, অনেক সময় না জেনেই দিয়েছে। ওদের দান ওই রকমই। গাড়ি বাড়ি আসবাব অলঙ্কারের মতো তা চোখে দেখা যায় না, তবু যে দেখতে জানে সেই দেখে, যে পেতে জানে সেই পায়। পুরুষরা বস্তুর মাধ্যমে দেয়, ভাবের মাধ্যমে পায়। এ এক অদ্ভুত বিনিময় ব্যবস্থা। নিঃসন্দেহে দেহ দেখে তারা মত্ত হয়, উন্মত্ত হয়, তবু দেহকে আঁকড়ে ধরে তারা দেহাতীতের স্বাদ খোঁজে। নীলাম্বর ভাবেন মেয়েরা বোধহয় অত হয় না, কিন্তু মত্ততা দেখতে ভালোবাসে। পুরুষের মত্ততার মধ্যে তাদের অহংবোধ তৃপ্ত হয়, প্রত্যক্ষতায় তাদের লজ্জা, পরোক্ষতায় পরিতৃপ্তি। সুরশ্রীকে নীলাম্বর দিয়েওছেনও পেয়েওছেন, আরও দিতেন, আরও পেতেন। কিন্তু কি আশ্চর্য, যা ভিতরের বস্তু তা বাইরের আঘাতে ভাঙল। ভেঙে দিলেন রতনবাবু, ভেঙে দিল বৈষয়িক বিপর্যয়। নীলাম্বরের নির্বাচিত পরপর দুখানি নাটক সাধারণ দর্শকরা নিল না। তারাই তো প্রধান পৃষ্ঠপোষক। তৃতীয় খানাতেও কোনো রকমে লোকসানটা বেঁচে গেল। তারপর রতন বিশ্বাসের সঙ্গে ঝগড়া। তিনি বললেন, দোষটা দর্শকদের নয়, দোষটা তোমার। তুমি নিজের খেয়াল খুশি মতো চলেছ, তাতে ওরা কেন খুশি হবে? নীলাম্বর বলেছিলেন, শুধু যদি ওদের খুশির কথাটা আগে ভাবি, তাহলে তো নতুন কিছুই করা যায় না। কিসে খুশি হতে হবে ওদের তা শেখানোটাও আমাদের কাজ। রতনবাবু বললেন, তাহলে এসো, থিয়েটারে দরজা বন্ধ করে দিয়ে আমরা পাঠশালা খুলি, ছাত্র পড়াই। তারপর নীলাম্বরের চরিত্রের আরও অনেক খুঁত, আরও অনেক ত্রুটি বিচ্যুতি বার করলেন রতনবাবু, যা থিয়েটারের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর মধ্যেই থাকে। সফল হলে সেসব দোষের কথা কেউ মনে রাখে না, কিন্তু অসফল হলে 5 বছরের ছেলেও সেই দিকে তর্জনী বাড়ায়। কত অভিযোগই না এসেছে। রিহার্সালে গাফিলতি করেছেন নীলাম্বর, দিনের পর দিন কামাই করেছেন। যুধিষ্ঠিরের ভূমিকাতেও নাকি স্টেজে তার পা টলেছে, গলায় জড়তা ধরা পড়েছে, সব অতিরঞ্জিত। টাকা কড়ির গড়মিলের গুজবও তাই। শেষ পর্যন্ত রতনবাবু রূপমহলের অন্দরমহলে আরেকজনকে নিয়ে গেলেন। নীলাম্বরকে বললেন, তুমি বরং কটা দিন বিশ্রাম করো, ছুটি নাও। নীলাম্বর চিরদিনের মতো ছুটি নিয়ে চলে এলেন। অবশ্য সহজে আসেননি। সুরশ্রীকে বললেন, এসো, আমরা নতুন কিছু গড়ে তুলি। গড়ে তুলবার কম চেষ্টা করেননি নীলাম্বর। বারবার লোকসান দিয়েছেন, তবু দাঁতে দাঁত চেপে বলেছেন, যতবার পড়ব ততবার উঠব। কিন্তু ওঠা আর হয়নি। মঞ্চ গড়বার শক্তি আর মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার শক্তি ভিন্ন ধরনের। শেষে একদিন সুরশ্রী বলল, এভাবে বসে থাকলে সব যে ভুলে যাব। নীলাম্বর বললেন, আমিই তো আছি, আমি তোমাকে ভুলতে দেব কেন? কিন্তু অত সহজে সুরশ্রীকে ভোলানো গেল না।
তার যশ চাই, অর্থ চাই, প্রতি রাত্রে হাততালি চাই। শুধু একজনের হাতের মধ্যে হাত রেখে মুখোমুখি বসে থাকলে তার চলবে কেন? নীলাম্বর অভিমান করে বললেন, বেশ, যাও। তার ইচ্ছার বিরুদ্ধে সে রঙ্গিনী থিয়েটারে চলে গেল। সে যা চেয়েছিল তাই পেল, তার বেশিই পেল হয়তো। নীলাম্বর যা পেয়েছিলেন তা হারাতে লাগলেন। একজনের আরোহণ আর একজনের ক্রমাগত অবরোহণ। বছর 5 ধরে সেই পালা চলল, তারপর সব নিশ্চল। জীবন যেন পাশার দান। পাশা যখন হারায় তখন সাধ্য নেই কারো জিতবার। জীবনের মতো বড় জুয়ারি দ্বিতীয় আর কেউ নেই। নীলাম্বর ভাবেন মাঝে মাঝে। একসময় পাশা খেলার প্রচণ্ড নেশা ছিল নীলাম্বরের। কিছুতেই হার মানতে চাইতেন না। অনেক ভেবেচিন্তে গুটি চালতেন। তিনি যে পাকা খেলোয়াড় এ সুখ্যাতি সবাই করত। তবু মাঝে মাঝে হেরে যেতেন নীলাম্বর। দানে হারতেন। নিজের হাতের দান খারাপ পড়লে কিছু উপায় ছিল না। কিন্তু সঙ্গীর পাশায় খারাপ দান পড়লে তিনি তাকে শুধু মারতে বাকি রাখতেন। কম বয়সী ছেলে ছোকরা কেউ হলে কান মোলে তাকে তুলে দিতেন আসর থেকে। আজ অদৃশ্য হাতের কানমলা তিনি নিজে খাচ্ছেন। অদৃশ্য হাতের, অন্যের হাতের। না, নীলাম্বর তা স্বীকার করেন না। শাস্তি যদি পেয়ে থাকেন সে শাস্তি তার নিজের হাতের। ডুবে যদি থাকেন সখ্যাত সলিলে। এই স্বীকৃতির মধ্যেই পৌরুষ। এই তার একমাত্র অবশিষ্ট অহংকার। জীবন হয়তো একেবারে পাশার দান নয়। প্রাকৃতিক নিয়মের মতো এরও কতগুলি নিয়ম আছে। তার নামে কি নৈতিক নিয়ম? সে কি গণিতের নিয়মের মতোই অমোঘ? জীবনও কি দাবা পাশার ছক? চালে ভুল হলে আর রক্ষে নেই। বাবা, 5টা বাজে, আর কতক্ষণ ঘুমোবে? চাটা খাবে না? ওঠো এবার। শ্যামলীর ডাকে ঘুম ভাঙল নীলাম্বরের। ঘুম? তিনি কি তাহলে ঘুমোচ্ছিলেন? তিনি যা দেখছিলেন তা কি তাহলে সত্যি নয়, বাস্তব নয়? নীলাম্বর বললেন, কখন এলি মলি? শ্যামলী বলল, অনেকক্ষণ হলো, ছুটি নিয়ে আগেই চলে এসেছি। নীলাম্বর হাসলেন। পাছে আমি পালাই সেজন্য? আমাকে পাহারা দিবি, ধরে রাখবি? শ্যামলীও হাসল। তা দরকার হলে দিতে হবে বই কি। নীলাম্বরের মনে পড়ল, একসময় পাহারা ওরা কম দেয়নি। স্ত্রী আর 2টি ছেলে মেয়ে কম চৌকিদারি করেনি। ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে কতদিন তার 2টি ছেলে মেয়ে সন্ধ্যার পর থেকে অজস্রবার ঘরবার করেছে। পথের দিকে তাকিয়ে তাকিয়ে ভেবেছে বাবা কখন ফিরবেন, কি মূর্তিতে, কি কাণ্ড করে ফিরবেন। শ্যামলী বলল, অনেকক্ষণ ঘুমিয়েছ বাবা? নীলাম্বর বললেন, ভারী সুন্দর একটি স্বপ্ন দেখছিলাম। শ্যামলী বলল, কিসের স্বপ্ন বাবা? নীলাম্বর ভয়ে ভয়ে একটু হাসলেন। শুনলে তো রাগ করবি, সেই থিয়েটারের স্বপ্ন। শ্যামলী মুখ ভার করে বলল, তুমি আর কি দেখবে? নীলাম্বর বললেন, যা বলেছিস, ছেলেবেলা থেকে ওই তো কেবল দেখে এসেছি। স্কুল কলেজের পরীক্ষার সময় পর্যন্ত থিয়েটার দেখা বাদ দিইনি। তবু পাশ করে গেছি। শুধু অভিনয় দেখেছি আর অভিনয় করেছি। জীবনে আর কিছুই করিনি। শুধু মাঝখানে বছর 2 কেরানিগিরি করেছিলাম, কিন্তু সেই কলম পেশা কিছুতেই পোষালো না। আবার কি যাব অফিসে এই বয়সে? কেউ কি নেবে? শ্যামলী বলল, কি দরকার বাবা, আমি তো আছি। নীলাম্বর ভাবলেন, তা ঠিক, ওরা এখনও আছে। শেষ পর্যন্ত জীবনে এমনি দুজন একজনই থাকে, সে পুরনো বন্ধন, সে চিরন্তন আশ্রয়। শ্যামলী বলল, যাই, তোমার চা নিয়ে আসি। যে স্বপ্ন দেখেছিলেন নীলাম্বর, মেয়ের কাছে তা বলতে ভরসা পেলেন না। থিয়েটারে সেই গ্রিন রুম, কি নাটক মনে পড়ছে না, কিন্তু তিনি প্রধান অভিনেতা। নবীন যুবকের সর্বাঙ্গে রাজসজ্জা। আর সেই নাটকের নায়িকা, একটু বাদে মঞ্চের উপর যার সঙ্গে সেই রাজপুত্রের মধুর মান অভিমান, প্রণয় সম্ভাষণ শুরু হবে। মঞ্চে উঠবার আগে
সে নিচু হয়ে নীলাম্বরকে প্রণাম করছে। নীলাম্বর মঞ্চে প্রণয়ী, গ্রিন রুমে শিক্ষাগুরু। প্রণতা সেই তরুণী নারীটির রূপের তুলনা নেই। দীর্ঘ বেণী পিঠে প্রলম্বিত, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই প্রণত অবনত ভঙ্গিটি চিনতে আর বাকি নেই নীলাম্বরের। সেই পুষ্পিতা পদ্মিনী নারী নিজেই যেন অতনুর পুষ্পধনুর আকার নিয়েছে। যবনিকার ওপাশে প্রেক্ষা ঘরে উজ্জ্বল আলোর জোয়ার। সে ঘর জনসমাগমে ভরে উঠেছে। উৎসুক অধীর নাট্যমুদির দল অপেক্ষা করছে। এবার যবনিকা উঠবে। শ্যামলী ফের চা নিয়ে সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, মনে আছে তুমি আজ আমাদের সঙ্গে বেরোবে? মুখ হাত ধুয়ে তৈরি হয়ে নাও বাবা। তৈরি হয়ে নেব? নেবে না? তোর মা যাবে তো? না গেলে ছাড়বে কে? তুমি আর আমি দুজনে জোর করে নিয়ে যাব। যাই, মাকে তাড়া দিয়ে আসি। চা শেষ করে কাপটি নামিয়ে রাখলেন নীলাম্বর। বড় অকৃতজ্ঞ সুরশ্রী। ঘুরে ফিরে আবার সেই রতনবাবুর থিয়েটারে যোগ দিয়েছেন। যেখানে অর্থ সেখানে সুরশ্রী, যেখানে যশ সেখানে সুরশ্রী, যেখানে তরুণ চারুদর্শন নট সেখানে সুরশ্রী। এই মুহূর্তে নীলাম্বরের মনে পড়ল না তিনিও তাই ছিলেন। কিন্তু কেউ কেউ বলে সুরশ্রী তাকে ভুললেও তার সে অভিনয়ের ধারাকে ভুলতে পারেনি। তারপর অনেকের অনেক রকম হাতের ছাপ ওর উপর পড়েছে, কিন্তু নীলাম্বরের ছাপ নাকি এখনও ধুয়ে মুছে যায়নি। কেউ কেউ বলে তা আজও স্পষ্ট অপরিম্লান। বড় দেখতে ইচ্ছে করে। অনেকদিন ওর অভিনয় দেখেননি নীলাম্বর। আরও কত নিপুণা হয়েছে, বড় দেখতে ইচ্ছে করে। কিন্তু কি করে যাবেন নীলাম্বর? বুক পোস্টে পাঠানো একখানা কার্ড সম্বল করে কি করে যাবেন? অত তাচ্ছিল্যের আমন্ত্রণে কি করে সাড়া দেবেন? চাকর বাকর কেউ থাকলে এই কার্ড দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিতেন, উচিত জবাব হতো। নীলাম্বর আরও কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। মেয়ে বোধ হয় এবার সাজতে গেছে। মাকে রাজি করাতে পেরেছি কিনা কে জানে। ইন্দিরা আজকাল আর সহজে বেরোতে চান না। বলেন, কোন মুখে বেরোবো? নীলাম্বর তো আর সে কথা বলতে পারেন না। তাকে কতবার কতজনের মুখ ধার করতে হয়েছে। সেসব ধার করা মুখই যেন তার নিজের মুখ। যখন নিজের কথা একেবারে ভুলে সেসব পরের মুখে কথা বলেছেন নীলাম্বর, তখনই বেশি সার্থক হয়েছেন। এখন আর তা হবার জো নেই। এখন নিজের উপর নিজে চেপে বসেছেন। এখন নীলাম্বর চৌধুরীর ভূমিকায় নীলাম্বর চৌধুরী। সে ভূমিকা তুচ্ছ, নগণ্য। কিন্তু এতকাল তিনি যা দিয়েছেন তাকে কিছুই গণ্য করবার মতো নয়। তবু লোকে ভুলে যাবে, সবই ভুলবে। দেহপট শনে নট সকলই হারায়, তিনিও হারাবেন। হয়তো এরই মধ্যে সব হারিয়ে বসে আছেন। পটোত্তোলনের পর পটোত্তোলন হচ্ছে। কে কাকে মনে রাখে? মনে রাখাটাই যে বিচারের সবচেয়ে বড় মাপকাঠি, তাই বা কে বলল? তুমি যদি এক মুহূর্তের জন্য কিছু দিয়ে থাকো, সেই মুহূর্তটিকে তুমি পেলে। সেই মুহূর্তটিতে তুমি অমর। সিদ্ধিতে নয়, সাধনার সেই বিরল মুহূর্তগুলির মধ্যেই অমরত্ব। তারপর জীবনভর অসংখ্য মৃত্যু আর অসংখ্য মুহূর্ত, অসংখ্য মুহূর্ত আর অসংখ্য মৃত্যু। যারা ক্ষণজন্মা, তাদের ক্ষণে ক্ষণে জন্ম, ক্ষণে ক্ষণে সৃষ্টি। যারা ক্ষণজীবী, একটি কি দুটি শুভক্ষণই তাদের সারা জীবনের সম্বল। নীলাম্বর উঠে পড়লেন, বেরিয়ে এলেন উঠোনে। পাঁচিলে ধার দিয়ে ফুলের টব পেতেছে শ্যামলী, কিছু বা অর্কিড। শখ আছে মেয়ের। অফিসের কেনানিকিনির পর যতটুকু সময় পায় উদ্যান চর্চা করে। একটি ফুলকে ফুটিয়ে তোলাই কি কম সৃষ্টি? তাতে কি কম আনন্দ? দেয়ালের ডান দিকে আর একখানি ছোট ঘর, ভজনের বাসগৃহ। ভজন কালে ছুটি নিয়ে চলে গেছে। দোরটা খোলা। নীলাম্বর আস্তে আস্তে ভেতরে ঢুকলেন। ওর ঘরেও সিনেমা অ্যাক্ট্রেসদের ছবি টাঙানো। হাসলেন নীলাম্বর। প্রভু ভৃত্য কেউ মুক্ত নয়। উত্তর দক্ষিণ জুড়ে একখানি দড়ি টানানো, তার উপর ছেঁড়া ময়লা জামা আর পাজামাটা ফেলে গেছে।
বাবু কম নয় ভজন, বেশ নবাবই আছে। কিছুদিন বাদে বাদেই নতুন জামা কাপড়ের টাকা শ্যামলীর কাছ থেকে চেয়ে নেয়। মাসে 2বার সেলুনে যাবার পয়সা চায়। হঠাৎ কি হলো, ও সে ছেঁড়া জামাটা তুলে নিলেন নীলাম্বর। ঘৃণা নেই, অপ্রবৃত্তি নেই। সেই জামা পরলেন, দৌড় ভেজিয়ে দিয়ে পরে নিলেন পাজামাটাও। ঘরের কোণে একরাশ ঝুল, দুহাতে তুলে নিয়ে মুখে মাখলেন। এবার মুখ দেখাতে কোনো অসুবিধে নেই। গ্রিন রুমে মেকআপ শেষ হলো। এবার মঞ্চের সামনে এসে দাঁড়ালেন নীলাম্বর। দেয়ালের পাশ দিয়ে ঘুরে এসে দাঁড়ালেন বারান্দার সামনে। চাকরের গলার অবিকল নকল করে ডাকলেন, ঠাকরুন, কর্তাবাবুর কাঠখানা দিন। ইন্দিরা ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। বিকেলে গা ধুয়েছেন, চুল বেঁধেছেন, নীল পেড়ে শাড়ি পরনে, কপালে সিঁদুরের টিপ। প্রথমে একটু চমকে উঠলেন, তারপর স্বামীকে চিনতে পেরে হেসে মুখে আঁচল চেপে বললেন, ও কি সং হয়েছে? নীলাম্বর বললেন, যাক, জন্ম সার্থক, তবু একটু হাসি দেখলাম মুখে। তারপর ফের ভজনের গলার অনুকরণ করে বললেন, কর্তাবাবুর কাঠখানা দিন, থিয়েটার দেখে আসি। বড় বাহারের থিয়েটার নাকি হচ্ছে আজ। ইন্দিরার দেওয়ার অপেক্ষা রাখলেন না নীলাম্বর। সকাল থেকে যে কাঠখানা চেয়ারের তলায় পড়েছিল, হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে সেখানে কুড়িয়ে নিলেন। তারপর ফের একটু হেসে বললেন, যাই ঠাকরুন। এবার ইন্দিরার মুখ ফের শক্ত হয়ে উঠল। তিনি কঠিন কণ্ঠে বললেন, তবু তুমি যাবেই? অসহায় ভাবে তিনি মেয়েকে ডাকলেন, মলি, দেখ এসে, তোর বাবার কাণ্ড দেখ এসে। চুল বাঁধছিল শ্যামলী। ডাক শুনে বেরিয়ে এসে কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর বলল, এ কি ব্যাপার? ইন্দিরা মেয়েকে বুঝিয়ে দিলেন, উনি চাকর সেজে থিয়েটারে যাচ্ছেন। শ্যামলী বলল, বাবা, তুমি কি পাগল হলে? ইন্দিরা বললেন, পাগল নয়, উনি ফের মাতাল হয়েছেন। মলি, ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে বেঁধে রাখ। শ্যামলী এগিয়ে এসে বাবার হাত ধরল, বলল, এসো আমার সঙ্গে। কৌতুকের হাসিটুকু গোপন করে নীলাম্বর পরম অনুগত বালক হয়ে গেলেন। মেয়ের সঙ্গে সঙ্গে গেলেন বাথরুমে। শ্যামলী সাবান জল দিয়ে নিজের হাতে বাবার মুখের কালি ঝুলি ধুয়ে দিতে লাগল। ধরা পড়া দুষ্ট দুরন্ত ছেলের মতো নীলাম্বর শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। শ্যামলী বলল, ছি ছি ছি, কত কালি মেখেছ বলো তো? নীলাম্বর বললেন, সব কালি কি ধুয়ে দিতে পারবি মা? শ্যামলী এ কথার কোনো জবাব না দিয়ে ঘরে এসে আলমারি খুলল। ধোয়া জামাকাপড় বের করে নীলাম্বরের সামনে এগিয়ে দিয়ে বলল, যেতে হয় ভদ্রবেশে যাও। ইন্দিরা দৌড়ের কাছ থেকে বললেন, আর বলে দিস ভদ্রবেশে ফিরেও যেন আসেন। কিন্তু ধোয়া জামাকাপড় আর পরলেন না নীলাম্বর। লুঙ্গি পরলেন, গেঞ্জি পরলেন। শ্যামলী বলল, ও কি যাবে না? নীলাম্বর বললেন, পাগল নাকি, আমার যাওয়া হয়ে গেছে, তার চেয়ে আয় তিনজনে বসে দুহাত তাস খেলি। ইন্দিরার ঠোঁট উল্টে বললেন, ইস, তোমার সঙ্গে তাস খেলবে কে? নীলাম্বর স্ত্রীর কাছে এগিয়ে এসে বললেন, তুমি গো, তুমি। শ্যামলী তাড়াতাড়ি নিজেই আড়ালে চলে গেল। বাবা কি কাণ্ড করে বসেন তার ঠিক নেই। উনি এখন স্টেজে উঠেছেন। শ্যামলী তার কাছে অডিয়েন্স ছাড়া আর কেউ নয়। চেয়ারটা গুটিয়ে নিয়ে বারান্দায় রঙিন মাদুর পাতল শ্যামলী। মাকে জোর করে এনে তাসের আসরে বসালো। মার মেয়ে এক পক্ষে, নীলাম্বর একা। তাস সাফল করে বেটে দিতে লাগলো শ্যামলী। সে অবসরে নীলাম্বর বাইরের দিকে তাকালেন। এখান থেকে রাস্তা দেখা যায়। দুদিকে সবুজের দৃশ্যপট, মাঝখান দিয়ে সাদা রাস্তা। ওই রাস্তা কোন এক রঙ্গমঞ্চের ধারে গিয়ে শেষ হয়েছে। আজ আর হলো না, আর একদিন যেতে হবে। কমপ্লিমেন্টারি কার্ডে নয়, টিকিট কেটেই যাবেন নীলাম্বর। সবচেয়ে সস্তা দামের টিকিটে সবচেয়ে পেছনের সারিতে বসবেন। কত নতুন আর্টিস্ট সব এসেছেন, তাদের নাকি সব নতুন নতুন ধারা, সবটা হয়তো নিতে পারবেন না নীলাম্বর। একটা জেনারেশনের তফাৎ হয়ে গেছে,
কিন্তু খানিক খানিক নিশ্চয়ই ভালো লাগবে। আর যেখানে ভালো লাগবে সেখানে হাততালি দেবেন, জোর হাততালি দেবেন। এতদিন পেয়েছেন, এবার তার দেওয়ার ভূমিকা। এ ভূমিকায়ও উতরানো চাই। শ্যামলী বলল, তাস দিয়েছি বাবা, তাস নাও তোমার। নীলাম্বর একটু হেসে তাসগুলি গুছিয়ে তুলতে লাগলেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, নেপথ্য লোক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানে নূপুর।